ধরুন একটি ঘরে আপনি এবং আপনার খুব পরিচিত একজন আছেন। আপনাদের মধ্যে কথা হচ্ছে, হাসি তামাশা হচ্ছে, বিভিন্ন সময় মতের অমিলও হচ্ছে। একসময় দেখা গেল বাকবিতণ্ডা মারাত্মক রূপ ধারণ করেছে। দুজনের কণ্ঠস্বরই শোনা যাচ্ছে বাইরে থেকে স্পষ্টভাবে। বোঝাই যাচ্ছে দুজনেই মার মুখী হয়ে আছেন এবং এক পর্যায়ে রাগের মাথায় আপনি খুন করে বসলেন মানুষটাকে। রক্তে রক্তাক্ত হয়ে গেল ঘর। দরজার বাহিরে লোক জড়ো হতে শুরু করেছে এর মধ্যেই। দাঁড়ান, সবকিছু তো ঠিকই মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে তো যে এরকম ঘটনা কত দেখলাম, কত শুনলাম। এর চেয়েও ভয়াবহ ঘটনা তো সচরাচরই দেখা যায়। আর এটা তো স্বাভাবিক না, আপনার ধারণাতে একেবারেই ভুল নেই। এটা একটা স্বাভাবিক ঘটনাই হতে পারত যদি কিনা আপনি জানতে পারতেন খুনটা আপনিই করেছেন। আচ্ছা, আমাদের চারপাশে কত ধরনের অদ্ভুত এবং বিপজ্জনক রোগের অস্তিত্ব রয়েছে তা কি আপনি জানেন? মানসিক রোগ সম্পর্কে আপনার ধারণা আসলে কতটুকু? না, আমরা অনেকেই এই বিষয়ে খুব কমই জানি। আসুন একটি বিরল মানসিক ব্যাধিকেই আজকে কিছুটা চেনার চেষ্টা করি আমরা। একটা গল্প দিয়ে শুরু করা যাক। 1975 সালে বিলি মর্গান নামক এক ব্যক্তিকে আর্মড রবারি এবং রেপ কেসের অভিযোগে জেল দেওয়া হয়। যদিও 1977-এর প্রথম দিকে তিনি প্যারোলে মুক্তি পান এবং সে বছরই অক্টোবরে তাকে আবার গ্রেফতার করা হয় ওহিও স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে 3 জন নারীকে রেপ করার অভিযোগে। তার বিরুদ্ধে প্রমাণ ছিল যথেষ্টই, কিন্তু কেসটা কোর্টে ওঠার সঙ্গে সঙ্গে কাহিনী চমকপ্রদভাবে মোড় নিতে শুরু করে। ডক্টর উইলিস সি ডিসকর্ড তার তত্ত্বাবধানে একটি সাইকোলজিক্যাল এক্সামিনেশন করা হয় তার উপরে, যেখানে বলা হয় মিলিগান সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। সে সময় সাউথ ইস্ট কমিউনিটি মেন্টাল হেলথ সেন্টারে তাকে আবার পরীক্ষা করা হয়, যেটি অবস্থিত ওহিওর কলম্বাসে। পরীক্ষাটি করেন সাইকোলজিস্ট ডরথি টার্নার, যিনি বের করে আনেন এক অন্য তথ্য। তিনি বলেন মিলিগান এক বিরল রোগে আক্রান্ত, যার নাম ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার, সংক্ষেপে ডিআইডি। একে অন্যভাবে বলা হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। তার লয়ার সে সময় তার ডিফেন্সে বলেছিলেন মিলিগানের ভিতরে গড়ে ওঠা দুটি ভিন্ন সত্তা অপরাধগুলি করেছে, যে সম্বন্ধে মিলিগান নাকি কিছুই জানতেন না। তার অজান্তেই সবগুলো অপরাধ সংঘটিত হয়। পরে অবশ্য জানা যায় তার মধ্যে অন্ততপক্ষে 24টি আলাদা আলাদা অস্তিত্ব গড়ে উঠেছিল একসাথে। বিলি মিলিগানই প্রথম ব্যক্তি যিনি কিনা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের মাধ্যমে নিজেকে ডিফেন্স করেন এবং নির্দোষ হিসেবে মুক্তি লাভ করেন। এবারে এই রোগটাকে নিয়ে কিছুটা বিস্তারিত জানা যাক। আমরা অনেক সময়ই বিভিন্ন কারণে, যেমন কাজের চাপে বা হতাশায়, নিজেদের মধ্যেই হারিয়ে যাই, যাকে বলা যায় দিবা স্বপ্ন। আরও সহজ করে বলতে গেলে চোখের ধান্দা। কিন্তু ডিআইডি এর চেয়ে আসলে আরও অনেকটা বিস্তৃত। এর ফলে মানুষের মস্তিষ্কে তার চিন্তা ভাবনা ও কাজের মাঝে এক বিচ্ছিন্নতা তৈরি হয়। একটি মানুষের ভিতরেই গড়ে ওঠে একাধিক ব্যক্তিত্ব, যা হতে পারে কোনো কাল্পনিক মানুষের, কোনো কল্পনার চরিত্রের, কিংবা কখনো কখনো পশু পাখির স্বভাবও দেখা যায় এই রোগে। এত চরিত্রের মধ্যে মানুষটি হারিয়ে যায় এক অন্য জগতে, আলাদা করতে পারে না নিজেকে। এই ব্যক্তিত্ব 1 থেকে 100 পর্যন্তও হতে পারে। এই রোগের বিভিন্ন লক্ষণগুলির দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যায় রোগীর একটি সত্তা অন্য সত্তাগুলোকে মনে রাখতে পারে না। রোগী অনেক সময়ই মনে করে তার সত্তাটি তার দেহ থেকে আলাদা বা বিচ্ছিন্ন হয়ে গেছে। সে ভুলে যেতে শুরু করে এমন অনেক ব্যক্তিগত তথ্য যার ভুলে যাওয়ার কথা তার নয়। প্রচণ্ড হতাশা থেকে আত্মহত্যা প্রবণতা এই রোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। এছাড়াও ঘন ঘন মুড সুইং, ঘুমের বিভিন্ন সমস্যা, অস্থিরতা, প্যানিক অ্যাটাক, ড্রাগ আসক্তি, প্রচণ্ড রকমের হ্যালুসিনেশন এই রোগে আক্রান্ত রোগীর নিত্য সহচর। রোগীকে বিভিন্ন সময়ে দেখা যায়
খুব পুরনো কোনো স্মৃতি মনে করে তার প্রতিক্রিয়া দেখাতে। এখন কথা হচ্ছে, এই রোগের আসলে উৎপত্তি কিভাবে? বেশিরভাগ সময়ই দেখা যায় শৈশবের কোনো খারাপ ঘটনা, যেমন যৌন হেনস্থা, কোনো কিছুতে প্রচণ্ড ভয় পাওয়া, সামাজিক বা পারিবারিক লাঞ্ছনার শিকার হওয়া, অতিরিক্ত র্যাগিংয়ের শিকার হওয়া, এরকম ঘটনাগুলো যাদের সাথে হয়ে থাকে তাদের মধ্যেই পরবর্তীতে এই রোগ বিকাশ পেতে শুরু করে অনেকটা। বিশেষ করে যারা যৌন হেনস্থার শিকার হয় তাদের মধ্যে এর প্রকোপ অনেক বেশি দেখা যায়। যদিও প্রধান কারণ হিসেবে মনোবিজ্ঞান বিশেষজ্ঞরা বলেন, হঠাৎ প্রচণ্ড ভয় থেকে রেহাই পাওয়ার জন্যই রোগী নিজের মাঝে নতুন ব্যক্তিত্ব তৈরি করে নেয়, যার সাথে তার অতীত কিংবা ভয়ঙ্কর কোনো স্মৃতির যোগসূত্রই নেই। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় তার মধ্যে এমন একটি ব্যক্তিত্বের বিকাশ ঘটে যার বয়স তার স্মৃতির আগের মুহূর্ত পর্যন্তই আটকে রয়েছে। এরপর সেই বয়স আর বাড়ছে না, যার সাথে ওই স্মৃতির কখনো মিলও থাকে না। গ্লানি ভর্তি শৈশব ছাড়াও যার অতিরিক্ত মানসিক চাপ, বিষণ্ণতা বা অবসাদে ভোগেন, তাদের মধ্যে এই রোগটি দেখা যায় প্রচুর পরিমাণে। পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সাধারণ মানুষের মধ্যে 0.01% থেকে 1% পর্যন্ত মানুষ এ রোগে আক্রান্ত। আবার মানসিক বিচ্ছিন্নতার নিরিখে দেখলে 1/3 মানুষ দাবি করেন তারা নিজেদের ভিতরে অন্য চরিত্রকে দেখছেন এবং নিজেকে সম্পূর্ণ অন্য জগতে উপলব্ধি করছেন। আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীতে প্রায় 7% মানুষের ক্ষেত্রে দেখা যায় তারা কোনো শনাক্তকরণ ছাড়াই মনে করেন যে তারা এই রোগে আক্রান্ত। এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীতে প্রতিনিয়তই কত কিছু না ঘটছে। মোবাইল খুললেই অলৌকিক ঘটনা, রহস্যময় ঘটনা, এ ধরনের বিভিন্ন তথ্য ভেসে ওঠে আমাদের চোখের সামনে। আগ্রহ নিয়ে সেগুলোই উপভোগ করি আমরা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, মানুষ নিজে আসলে কতটা রহস্যময়? বিশেষ করে তার মনোজগৎ। মানুষের মন নিয়ে প্রচুর পরিমাণে কৌতূহল রয়েছে আমাদের মানব সমাজে। বিজ্ঞানী মহলেও এ নিয়ে গবেষণা বিস্তর, যদিও এখনো বেশিরভাগ বিষয়ে কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাইরে। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত অনেক মানুষ আমরা আমাদের চারপাশে দেখছি সব সময়। সাধারণত কথ্য ভাষায় যদি বলি, এ ধরনের মানুষকে আমরা বলি পাগল, যাদের নিয়ে আমাদের ধারণা তারা বেশিরভাগ সময় রাস্তায় অদ্ভুতভাবে ট্রাফিক কন্ট্রোল করে কিংবা কাগজ কুড়িয়ে বেড়ায়। এর বেশি আর কি। এদের থেকে আমরা দূরেই থাকি প্রায় সময়। তাদের মানসিকতা নিয়ে ভাববার সময় আমাদের নেই। কিন্তু আমরা যদি আমাদের চারপাশের মানুষদের খানিকটা হলেও বোঝার চেষ্টা করি, তাহলে অনেক দুর্ভাগা মানুষের জীবন হয়ে ওঠে শান্তি। আসুন বদলে ফেলি আমাদের চিন্তা চেতনা, গড়ে তুলি এক নতুন বিশ্ব, যেই বিশ্বে কেউ একা থাকবে না, কেউ কষ্টে থাকবে না। তাহলেই খুলে যাবে সহানুভূতির এক নতুন দুয়ার। কি পারবো তো আমরা?